লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। খালেদ চক্রর মূল সমস্যা ছিল সেনা পরিষদের সাংগঠনিক শক্তি, সাধারণ সৈনিকদের মধ্যে জেনারেল জিয়া এবং জাতীয় পরিসরে মোশতাক সরকারের জনপ্রিয়তা। আইনের মানুষ হয়ে জাস্টিস সায়েম কি অসাংবিধানিকভাবে এভাবে রাষ্ট্রপতি হতে সমর্থ হবেন? শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের এক্সপোজ নেতারা কৌশলগত কারণে দেশ ত্যাগ করে দেশের কাছাকাছি কোনো রাষ্ট্রে সাময়িকভাবে অবস্থান নেবে। ফিরে গেলাম চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে। রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষ করে আমরা ফিরলাম চতুর্থ ইস্ট বেঙ্গল হেডকোয়ার্টার্সে। ব্রিগেডিয়ার খালেদ চাইছিলেন আমরাও তার সাথে যোগ দেই। প্রেসিডেন্টের জবাব শোনার পর কর্নেল মান্নাফ এবং মেজর মালিকের সঙ্গে ফিরে এলাম চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে। ব্রিগেডিয়ার খালেদ এবং অন্যান্য সবাই আমাদের ফিরে আসার প্রতীক্ষায় উদ্গ্রীব হয়েছিলেন। কর্নেল মান্নাফ সবার উপস্থিতিতে প্রেসিডেন্ট বক্তব্য হুবহু তুলে ধরলেন। প্রেসিডেন্টের বক্তব্য শুনে ব্রিগেডিয়ার খালেদ বিমর্ষ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন খন্দকার মোশতাকের কাঁধে বন্দুক রেখে তার অভিসন্ধি হাসিল করা সম্ভব হবে না। ব্রিগেডিয়ার খালেদের চাল যে করেই হোক না কেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী জনাব মোশতাক ধরে ফেলেছেন এবং তাই তিনি তার ফাঁদে পা দিতে অস্বীকার করেছেন। মুহূর্তেই চাপা আক্রোশে ফেটে পড়ল সবাই। কর্নেল সাফায়াত ক্ষোভে বলে উঠলেন, হাউ ডেয়ার হি স্পিক লাইক দ্যাট। তাকে আর কিছুই বলার সুযোগ না দিয়ে ব্রিগেডিয়ার খালেদ বলে উঠলেন, অলরাইট, উই শ্যাল সি। বলেই কর্নেল সাফায়াত, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, ব্রিগেডিয়ার মঈন, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল, স্কোয়াড্রন লিডার লিয়াকত, কর্নেল রৌফ, মেজর মালিক প্রমুখকে সঙ্গে করে বেরিয়ে গিয়ে পাশের রুমে রুদ্ধদ্বার আলোচনায় বসলেন। খালেদ চক্রর মূল সমস্যা ছিল সেনা পরিষদের সাংগঠনিক শক্তি, সাধারণ সৈনিকদের মধ্যে জেনারেল জিয়া এবং জাতীয় পরিসরে মোশতাক সরকারের জনপ্রিয়তা। আমাদের সমস্যা ছিল খালেদ চক্রের বাকশালপন্থী চেহারা উন্মোচিত না হওয়া পর্যন্ত বৃহত্তর জাতীয় স্বার্থে 25 বছর মেয়াদী চুক্তির আওতায় ভারতীয় প্রত্যক্ষ হস্তক্ষেপের সুযোগ না করে দেওয়া। মিনিট 20 পর তারা ফিরে এলেন নিজেদের মাঝে আলাপ আলোচনা শেষ করে। ডালিম, খন্দকার মোশতাক যখন আমাদের দাবিগুলো মেনে নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে রাজি হচ্ছেন না, সেক্ষেত্রে তাকে প্রধান বিচারপতি জাস্টিস সায়েমের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, বললেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। জাস্টিস সায়েমের কাছে ক্ষমতা হস্তান্তর করাটা হবে সংবিধান বিরোধী। তাছাড়া আইনের মানুষ হয়ে জাস্টিস সায়েম কি অসাংবিধানিকভাবে এভাবে রাষ্ট্রপতি হতে সমর্থ হবেন? জবাবে প্রশ্ন করলাম আমি, ওয়েল, যেভাবেই হোক না কেন এই হস্তান্তরকে আইনসম্মত করে নিতেই হবে। জাস্টিস সায়েমকে রাজি করার দায়িত্ব আমার। ব্রিগেডিয়ার খালেদের কথা থেকে আজ করতে অসুবিধা হলো না। কোনো অদৃশ্য সুতার টানে তিনি এ ধরনের সংবিধান বহির্ভূত একটা সমীকরণের প্রচেষ্টা চালাচ্ছেন কোন একটা বিশেষ মহলের উদ্দেশ্য হাসিল করার জন্য। এ ব্যাপারে রাষ্ট্রপতির সাথে আলাপ না করে আমরা কিছুই বলতে পারবো না স্যার। আপনি আপনার প্রতিনিধিদের আমাদের সাথে দিয়ে দেন। বঙ্গভবনে ফিরে রাষ্ট্রপতির সাথে আলাপের পর তার জবাব তারা আপনার কাছে নিয়ে আসবেন। বেশ, তাই হবে, সম্মত হলেন ব্রিগেডিয়ার খালেদ। ওয়েল স্যার, দেয়ার ইজ নাথিং এলস ফ্রম ইয়োর সাইড, দেন আই থিঙ্ক উই শুড লিভ নাও। বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। সেই ক্ষণে অপ্রত্যাশিতভাবে খালেদ ভাই বললেন, ডালিম, একটা কথা, আমরা জানি তুমি, নূর, পাশা, শাহরিয়ার, হুদা, রাশেদ, মহিউদ্দিন ও অন্যান্যরা সবাই নিঃস্বার্থ দেশপ্রেমিক। স্বাধীনতা যুদ্ধকাল থেকেই দেশ ও জাতি সম্পর্কে আমাদের ধ্যান ধারণা প্রায় এক। আমাদের তরফ থেকে আমি পরিষ্কারভাবে বলছি, কর্নেল রশিদ ও কর্নেল ফারুক ছাড়া কারো বিরুদ্ধেই আমাদের তেমন কোনো অভিযোগ নেই। Rather we expect your cooperation to fulfill our dreams. I request earnestly, please join us and strengthen our hands for the cause. ব্রিগেডিয়ার খালেদের কথা শুনে কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। অভাবনীয় প্রত্যাশা। বুঝতে পারছিলাম না তার প্রস্তাবে কতটুকু আন্তরিকতা রয়েছে। পাল্টা কুদাতার তাৎপর্য কি ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসররা বুঝতে পারছেন না? এটা অসম্ভব। আর সব বুঝে শুনে এ ধরনের প্রস্তাব রাখার মানে হলো এটাও একটি অতি সূক্ষ্ম চাল। প্রেসিডেন্টের মতো আমাদেরও এই রাষ্ট্রবিরোধী চক্রান্তে জড়িয়ে ফেলতে চাইছেন চক্রান্তকারীরা। একটু ভেবে নিয়ে আমি জবাব দিলাম, স্যার, এখন পর্যন্ত নিজেদের সম্পর্কে ভাববার কোনো সময়ই তো পেলাম না। তাছাড়া ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সবার সাথে আলাপ আলোচনা করা ছাড়া আমাদের পক্ষে কিছুই বলা সম্ভব নয়। আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে আমাদের কি করা উচিত এবং আমরা কি করব। স্যার, আপনার সপক্ষে যারা রয়েছে তাদের অনেকেই 15ই আগস্টের বৈপ্লবিক অভ্যুত্থানের সময় আমাদের সপক্ষেই ছিল। এ সম্পর্কে আপনিও অবগত রয়েছেন।
আমি সবাইকে উদ্দেশ্য করেই বলছি, জেনারেল জিয়া আমাদের কিংবা আগস্ট বিপ্লবের তথা মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন অথবা সেনাবাহিনীর স্বার্থ রক্ষা করে যোগ্য নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন, এর কোনোটাই আমরা যুক্তিসঙ্গত মনে করি না। এ ধরনের অভিযোগ এবং প্রচারণা উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করি আমরা। বিনা কারণে তার প্রতি দৃষ্টিভঙ্গি বদলিয়ে তার উপর অনাস্থা আনার অজুহাতে এই ধরনের একটা জাতীয় সংকট সৃষ্টি করার উদ্যোগ কখনোই গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে না। আপনাদের শক্তি বৃদ্ধি করার প্রস্তাব পরিপ্রেক্ষিতে শুধু এতটুকুই বলবো, 15ই আগস্টের চেতনা এবং 3 নভেম্বরের উদ্দেশ্য এক নয়। 15ই আগস্ট ও 3 নভেম্বরের ঘটনা কোনো দিনই বাংলাদেশের ইতিহাসে একইভাবে লেখা হবে না। স্বৈর শাসন ও একনায়কতন্ত্রের নাগপাশ এবং বিদেশি প্রভুদের জাতকাল থেকে দেশ ও জাতিকে মুক্ত করে স্বাধীনতার চেতনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাস্তবায়নের পথ খুলে দেবার জন্যই সংগঠিত হয়েছিল 15ই আগস্টের মহান বিপ্লব। আগস্ট বিপ্লবের সফলতা এবং এর প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এক উজ্জ্বল অবিস্মরণীয় মাইল ফলক হয়ে চিহ্নিত হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। আপোষহীন সংগ্রামী বাংলাদেশীদের জন্য জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক চেতনার প্রতিভ হিসাবে চিরসম্ভার হয়ে থাকবে, চিরভাস্বর হয়ে থাকবে 15ই আগস্টের ঐতিহাসিক পট পরিবর্তন। পক্ষান্তরে 3 নভেম্বরের ঘটনা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর জাতীয় স্বার্থবিরোধী চক্রান্তের কালো অধ্যায় হিসাবেই চিহ্নিত হবে ইতিহাসে। জানি আমার এই বক্তব্য ঠিক এই মুহূর্তে আপনাদের কারো কাছেই গ্রহণীয় নয়, কিন্তু অদূর ভবিষ্যতে আমার কথার সত্য মিথ্যা যাচাই করবে। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যে সিদ্ধান্তই আমরা গ্রহণ করি সেটা যথাসময়ে আপনারা জানতে পারবেন। এভাবেই ব্রিগেডিয়ার খালেদ এবং তার 2 সহযোগীদের সাথে বোঝাপড়া শেষ করে বঙ্গভবনে ফিরে এলাম। সঙ্গে এসেছিলেন তার 2 প্রতিনিধি কর্নেল মান্নাফ এবং মেজর মালেক। পথে নূর আমায় বলল, স্যার আপনি যেভাবে ব্রিগেডিয়ার খালেদকে কথাগুলো বলছিলেন তাতে আমি কিন্তু বেশ কিছুটা শঙ্কিতই হয়ে উঠেছিলাম। নূরের কথার কোনো জবাব না দিয়ে গাড়ি চালাচ্ছিলাম আর ভাবছিলাম, যুক্তিসঙ্গত কথাই বলেছে নূর। এতটা খোলাখুলিভাবে ওই ধরনের কথা বলাটা নিঃসন্দেহে ছিল একটা বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজ। কোনো চিন্তাভাবনা ছাড়াই কথাগুলি বেফাঁস বেরিয়ে এসেছিল মুখ থেকে অটোমেটিক্যালি, নিঃশর্তভাবে কোনো সঠিক এবং মহৎ উদ্দেশ্য নিয়ে। এগুলো প্রয়োজনীয় সাহসিকতা হয়তোবা আল্লাহ তাআলাই জুগিয়ে দেন। বঙ্গভবনে ফিরে এসে প্রেসিডেন্টকে জানালাম চক্রান্তকারীরা জাস্টিস সায়েমের মাধ্যমে ক্ষমতা পুনর্দখলের পরিকল্পনা গ্রহণ করেছে। সব শুনে প্রেসিডেন্ট মোস্তাক জাস্টিস সায়েমের কাছে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নেবার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই সিদ্ধান্তের কথা জেনে নিয়ে কর্নেল মান্নাফ এবং মেজর মালেক বঙ্গভবনে ফিরে যান। সেনা পরিষদ সমসাময়িকভাবে চিহ্নিত নেতাদের দেশের বাইরে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নেয়। লক্ষ্য অর্জনের জন্য এটা ছিল একটি সমসাময়িক কৌশল মাত্র। প্রেসিডেন্টের সিদ্ধান্তের পর সেনা পরিষদের কার্যনির্বাহী কমিটির উপস্থিত সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠক হয়। বৈঠকে বাস্তব অবস্থার পর্যালোচনার পর সিদ্ধান্ত গৃহীত হয় যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের এক্সপোজ নেতারা কৌশলগত কারণে দেশ ত্যাগ করে দেশের কাছাকাছি কোনো রাষ্ট্রে সাময়িকভাবে অবস্থান নেবে। সার্বিক বিবেচনায় ব্যাংকককেই সর্বোত্তম জায়গা হিসেবে বিবেচিত করা হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় কি করে খালেদ চক্রের পতন ঘটাতে হবে সেই বিষয়ে। জাতীয় বেঈমান পরাজিত আওয়ামী বাকশালী গোষ্ঠী এবং তাদের মুরব্বী ভারতের হাতে ক্রিয়ানক খালেদ চক্রকে উৎখাত করার জন্য সেনা পরিষদ, কর্নেল তাহেরের নেতৃত্বাধীন গণবাহিনী এবং জাতীয়তাবাদী দেশপ্রেমিক অন্যান্য দল ও গ্রুপ ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে খালেদ চক্রের মুখোশ উন্মোচিত হবার পর উপযুক্ত সময়ে ঐক্যবদ্ধভাবে আরও একটি অভ্যুত্থান ঘটাবে সেই সিদ্ধান্ত নেয়। ওই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেটা ছিল প্রেসিডেন্ট মোস্তাক এবং জেনারেল জিয়াউর রহমানের সম্পর্কে। সফল বৈপ্লবিক অভ্যুত্থানের মাধ্যমে খালেদ চক্রের পতনের পর সর্বপ্রথম কাজ হবে জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে তাকে আবার সেনাপ্রধান হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করা। নিজ পদে অধিষ্ঠিত হবার পর জেনারেল জিয়াউর রহমান জনাব খন্দকার মোশতাক আহমেদকে পুনরায় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানাবেন। আরও সিদ্ধান্ত নেওয়া হয় নেতৃবৃন্দের যে অংশ ব্যাংককে অবস্থান করবে তার সাথে প্রয়োজন মতো যোগাযোগ রক্ষা করে চলবে সেনা পরিষদ। জরুরি বৈঠকের সিদ্ধান্তগুলো বিভিন্ন ক্যান্টনমেন্টের ইউনিটগুলোকে জানিয়ে দেবার বন্দোবস্ত করা হয়। কর্নেল তাহেরও তখন বঙ্গভবনেই উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। বৈঠক যখন শেষ হয় তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ইতিমধ্যে সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংককে যাবার সব ব্যবস্থা করার জন্য প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার খালেদকে আমাদের দেশ ত্যাগ করার সিদ্ধান্ত জানাবার জন্য ফোন করলাম। স্যার, আমাদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আপনি হয়তোবা জেনে থাকতেও পারেন।
তবুও কথা দিয়ে এসেছিলাম, তাই কথা রক্ষার্থে জানাচ্ছি। রশিদ, ফারুক, শাহরিয়ার, নূর, পাশা, হুদা, রাশেদ, মহিউদ্দিন, শরফুল, মাজেদ, কিসমত, নাজমুল, মুসলিম, হাশেম, মারফত এবং আমি সপরিবারে দেশ ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছি। আজ রাতেই চলে যাব আমরা। প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হচ্ছে প্রেসিডেন্ট সেক্রেটারিয়েটের মাধ্যমে। আপনার সাথে সহযোগিতা করার অনুরোধ রাখা সম্ভব হলো না স্যার। দেশ ও জাতির জন্য ভবিষ্যতে আর কিছু করার তৌফিক আল্লাপাক যদি নাই দেন সেটা মেনে নিতে পারবো, কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে ৭১-এর চেতনা ও নীতির প্রশ্নে আপোষ করে জাতীয় বেঈমান হিসেবে পরিচিতির যে গ্লানি, সেটা সহ্য করা আমার পক্ষে কিছুতেই সম্ভব হবে না, হবেও না কোনোদিন। রশিদ, ফারুক সম্পর্কে আমাদের বিরূপ মনোভাব আছে। তারা দেশ ছেড়ে যেতে চাইতে পারে, কিন্তু তাদের দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে কেন সেটা এখনো বুঝতে পারছি না। আবার কথাগুলো পুনরাবৃত্তি করলেন ব্রিগেডিয়ার খালেদ। মুখে আন্তরিকতা ফুটিয়ে তোলার চেষ্টা করলেও বুঝছিলাম আমাদের দেশ ত্যাগের খবরটা পেয়ে হাফ ছেড়েই বেঁচেছিলেন ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসররা, এটা ভেবে যে তাদের প্রতিপক্ষের একটি শক্তিশালী গোষ্ঠীর থ্রেট থেকে রেহাই পেলেন তারা। এভাবেই দেশ ও জাতিকে একটি সম্ভাব্য আত্মঘাতী রক্তক্ষয়ী গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়ে খালেদ চক্র ও নব্য চালকদের ষড়যন্ত্র পরাস্ত করার কৌশলগত কারণেই ৩ নভেম্বর ১৯৭৫ সালে রাত 10:30টায় বিমানের একটি স্পেশাল ফ্লাইটে আমরা দেশ ছেড়ে চলে এসেছিলাম। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।